নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার বরাকে বিসর্জন বাজপেয়ীর অস্থি, প্রস্তুতি চূড়ান্ত। উৎসাহ উদ্দীপনায় পালিত ঈদুল আজহা। খুব শীঘ্রই পাইপলাইনে গ্যাস শিলচরে, জানালেন দিলীপ। অধস্তন মহিলা কর্মীকে যৌন হেনস্থা, এসআইর বিরুদ্ধে মামলা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্য বৃহস্পতিবার শিলচর পৌঁছবে। চিতাভস্য নিয়ে আসছেন মন্ত্রী রঞ্জিত দত্ত, শান্তনু ভরালী, নারায়ণ বরকটকী। চিতাভস্য গ্রহণ করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও কৌশিক রায়। বেলা 1টা থেকে পুলিশ প্যারেড গ্রাউন্ডে চিতাভস্য রাখা হবে। সেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা জানাবেন। 4:30টার সময় সদরঘাটে বাজপেয়ীর চিতাভস্য বিসর্জন দেওয়া হবে। অটল বিহারী বাজপেয়ীজির চিতাভস্ম আগামীকাল শিলচর এসে পৌঁছবে। আসাম সরকারের মাননীয় মন্ত্রী রঞ্জিত দত্ত, মাননীয় শ্রী সুম রনহাং, প্রাক্তন সাংসদ নারায়ণ বরকটকী এবং মুখ্যমন্ত্রীর আইনি উপদেষ্টা শান্তনু ভরালী এই চিতাভস্ম নিয়ে শিলচর বিমানবন্দরে উপস্থিত হবেন আসাম সরকারের পক্ষ থেকে, এবং সেখান থেকে আসাম সরকারের পক্ষ থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, আমাদের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং এআইডিসির চেয়ারম্যান শ্রী মিশন রঞ্জন দাস এটা সেখানে গ্রহণ করবেন, এবং তারপর আমরা সেটা নিয়ে আসবো শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে। 1টা-1:30টার মধ্যে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এটা পৌঁছার কথা। আর এখানে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। বরাক উপত্যকার সমস্ত জনগণকে জল মত নির্বিশেষে সবাইকে এখানে আহ্বান করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেখানে উপস্থিত হওয়ার জন্য। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করছি সেই কার্যক্রমে উপস্থিত হওয়ার জন্য, এবং তারপরে বিকাল 4টা থেকে 4:30টার মধ্যে শিলচর সদরঘাটে সেটা বিসর্জন দেওয়া হবে। আমরা জানি গত 16 আগস্ট আমাদের পরম শ্রদ্ধার প্রাক্তন প্রধানমন্ত্রী, সবার নিজের মানুষ, সবাই যাকে মনে করে, বাজপেয়ীজি ইহলোক ত্যাগ করেছেন, এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে ভারতবর্ষের প্রত্যেকটি প্রধান নদীতে ওনার অস্থি বিসর্জন হবে। আমরা সৌভাগ্যবান শিলচরের মানুষ, কাছাড়ের মানুষ, বরাকের মানুষ, যে বরাক নদীতেও ওনার সেই যে অস্থি সেটা বিসর্জন হবে। আজকে আমরা শিলচর পৌরসভার পক্ষ থেকে এখানে যুদ্ধকালীন তৎপরতায় প্রায় 200-250 মূর্তি ছিল। সকাল 6টা থেকে আমরা কাজে নেমেছিলাম কনজারভেন্সি ডিপার্টমেন্টের স্টাফদের নিয়ে। আমরা মূর্তিগুলো যথাযোগ্য মর্যাদা আমরা বিসর্জন দিয়েছি। প্রত্যেকবার আহ্বান রাখি আমরা শিলচরের নাগরিকদের, যারাই পুজো করেন, যে ধরনেরই পুজো করেন, মূর্তি এখানে রাখবেন না, আপনারা নদীতে বিসর্জন দিয়ে যান। কিন্তু শত অনুরোধ সত্ত্বেও ওনারা এসে এখানে দাঁড় করিয়ে রাখবেন। সারাটা রাস্তায় মূর্তি নষ্ট হয়, গলে পচে যায়। আমি জানি না এগুলো কোন শাস্ত্রের নিয়ম মেনে ওনারা করেন। তো আমরা সবগুলো মূর্তি আমরা মর্যাদার সহিত বিসর্জন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ার্ডেরও কিছু আমার গার্জেন যাদের বলি, ওনারাও এসছেন এখানে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে, যাতে কালকের এই প্রোগ্রামটা যাতে এখানে বাজপেয়ীজির মতো মানুষের একজন অস্থি আমরা এই বরাক নদীতে পৌরসভার যে বিসর্জন ঘাট সেটার মাধ্যমে বিসর্জন হবে। আর এই জায়গাটা যদি সৌন্দর্য না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে আমি মনে করি আমাদের লজ্জা। তো আজকে আমরা প্রস্তুতি করছি, আগামী 2-3 ঘন্টায় এই এরিয়াটা ঝা চকচক হয়ে যাবে। আচ্ছা, কয়টা বাজপেয়ীজির কথা? কালকে 12:40-এ এয়ারপোর্টে বাজপেয়ীজির অস্থি নিয়ে আসবেন আমাদের প্রদেশের নেতৃবর্গ, এবং সেখান থেকে আমরা পুলিশ প্যারেড গ্রাউন্ডে 1:30টার সময় থেকে 4:15 পর্যন্ত টাইম রেখেছি, যাতে শিলচর সহ বরাকের সমগ্র নাগরিকবৃন্দ ওনাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন। এরপরে আমরা বিসর্জন ঘাটে আসব, এবং এখানে পুরো ধর্মীয় রীতিনীতি মেনে এখানে বিসর্জন দেওয়া হবে ওনার অস্থি। বরাকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হলো ঈদুল আজহা। শিলচরের ইটখলা ঈদগাহে অনুষ্ঠিত হয় প্রধান নামাজ। পরিচালনা করেন শিলচর বড় মসজিদের ইমাম মৌলানা সাব্বির আহমেদ। প্রায় 10,000 পূর্ণার্থী নামাজ আদায় করেন এখানে।
আজকে ঈদখোলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করা হয়েছে এবং সুন্দরভাবে ভালোভাবে ঈদের নামাজটি আদায় হয়েছে। ঈদের নামাজের পরে আমরা একে অন্যের সাথে সাক্ষাৎ করি এবং কুরবানির জন্য নামাজ শেষ করে মানুষ যার যার বাসায় রওনা হয়েছে। কনকপুর ঈদগাঁও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। প্রচুর সংখ্যক ইসলাম ধর্মাবলম্বী মানুষ এতে যোগ দেন। আজকে আমরা শিলচর কনকপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমি গোটা বরাক উপত্যকা গোটা আসামবাসীকে পবিত্র ঈদুল আজহার মুবারক জানাই এবং আজকে আমরা কনকপুর ঈদগাহে অত্যন্ত সুন্দরভাবে আজকে আমরা ঈদুল আজহার নামাজ পালন করেছি। আমরা কনকপুর ঈদগাহে 8 থেকে 10,000 মানুষ জমায়েত হয়ে আজকে ঈদের নামাজ আমরা সম্পূর্ণ হয়েছে এবং গোটা ভারতবর্ষে এবং গোটা আসামে গোটা বরাক উপত্যকায় যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে আজকে আমরা ঈদুল আজহা পালন করতে পারি সেই বার্তা আজকে আমরা কনকপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এবং সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি এবং কেরলের যে বন্যায় যারা আজকে হয়েছেন এদের জন্য আমরা যাতে দোয়া করি এবং ওদেরকে যাতে আমরা সাহায্য এবং সহযোগিতার জন্য ওদের জন্য হাত বাড়িয়েছেন এবং আল্লাহ পাক রব্বুলের কাছে আমরা দোয়া করব যেন ওরা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারেন। এখানে ঈদের নামাজ কি আদায় হচ্ছে? আজকে আমরা এই কনকপুর ঈদগায় ঈদের নামাজ পালন করছেন হাফিজ মৌলানা শাকিল আহমেদ সাহেব, উনি শিলচর বড় মসজিদের প্রেস ইমাম। আজকে ঈদুল আদহা, এই ঈদুল আদহা যেটা আমরা বাংলা ভাষায় হয় কুরবানির ঈদ, আজকের ঈদটা সুন্দরভাবে পালন হয়েছে। আমরা এই কনকপুর ঈদগাহ ময়দানও 10-12 হাজার মানুষ হয়েছেন আর সুন্দরভাবে এটা আদায় করা হয়েছে। আজকের এই যে কুরবানির ঈদ যেটা এটা আমরা ওয়া থাকলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত আমরা পালন করি, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত এটা পরীক্ষা লইছিলা কারণ ছেলেরে কুরবানি দেওয়ার লাগিয়া। কিন্তু ছেলের কুরবানি দেওয়ার আসল উদ্দেশ্য ছিল না, ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে আল্লাহর কতটুকু মহব্বত, এই মহব্বতটা দেখবার লাগিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত তার কাছ থেকে পরীক্ষাটা লইছেন আর তাই এই পরীক্ষার মধ্যে সফল হয়েছেন। পুরুষের সঙ্গে মহিলারাও সমান তালে নামাজ আদায় করলেন। কাজীডহর মসজিদে ঈদের নামাজে প্রচুর মহিলারাও উপস্থিত ছিলেন। আমরা ঈদের নামাজ পড়িয়ে খুব ভালো লাগছে। আপনারা প্রত্যেক বছর পড়েন? হ্যাঁ, প্রত্যেক বছর পড়ি। আর আপনাদের কি কি রিচুয়ালস আছে? আমরা তো খুব ভালো লাগে, আমরা ঈদের একটা লাগে থাকি না, আমরা খুব উৎসাহিত থাকি যে আমরা ঈদের নামাজ পড়িব মসজিদে গিয়া। এবার নিচ্ছি সামান্য একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর। খুব শীঘ্রই শিলচর শহরে পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস সরবরাহের কাজ শুরু হবে। ঈশান বাংলাকে এই খবর জানিয়েছেন শিলচরের বিধায়ক দিলীপ পাল। তিনি জানান, শুধু শিলচর নয়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতেও একসঙ্গে কাজ শুরু হবে। আগামী 2 বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তার জন্য কেন্দ্র সরকার 500 কোটি টাকা বরাদ্দ করেছে। একটা আনন্দ সংবাদ এবং অনেক দিনের বহু প্রতীক্ষিত একটা বিষয়, কারণ আধুনিক জগতে এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস ঘরে ঘরে গ্যাস দেওয়া হয়, চলছে। এটা ত্রিপুরাতেও চালু আছে। আমাদের এখানে আমাদের সরকার, মোদিজি সরকার কেন্দ্রে আসার পর ওটা প্রায় 3-3.5 বছর আগে সে সিদ্ধান্ত আমাদের পেট্রোলিয়াম দপ্তর নিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান, যিনি মন্ত্রী, এবং সেই বিষয়ে আমার সৌভাগ্য যে প্রাথমিক কথাবার্তা হয়েছিল আমার ওনার সঙ্গে, একদম প্রাথমিক। তারপর আমিও কিছুটা মানে ভাবিনি যে এটা হয়ে যাবে, কিন্তু সুখবর এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি 194টা জেলাতে আপাতত সেটা চালু হবে। এর ভিতরে আমাদের বরাকের 3টি জেলা আছে, আসামের 5টি জেলা, বরাকের 3টি জেলাতেই। এটা আমাদের জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়। আর 2 বছরের ভেতর কাজ শেষ হবে। আর শুধু ইয়ে নয়, আমাদের এলপিজি নয়, সিএনজি গ্যাস, যেটা লাইট ভেহিকলস, সিএনজি গ্যাসের মাধ্যমে তাহলে হবে কি পরিবেশ বান্ধব। সেটা পেট্রোল ডিজেলের কনজামশন কমবে, ধোঁয়া কমবে, পলিউশন ফ্রি। তো সেটা একটা বিশাল প্রাপ্তি আমাদের জন্য। তো আপাতত মানে 3টি জেলার জন্য 500 কোটি টাকার বাজেট মানে বরাদ্দ হয়েছে, মানে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে।
বাজেটটা 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং আমার ধারণা 2 বছরের ভিতরে কমপ্লিট হবে এবং কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। আমরা এটা নিশ্চিতভাবে শিলচরবাসীর জন্য একটা আনন্দ সংবাদ এবং জনগণের সুবিধা হবে, রিস্ক কমবে। এলপিজি ব্যবহারের যে রিস্ক আছে তার চেয়ে মানে গ্যাস সিলিন্ডার ব্যবহারের যে রিস্ক থাকে তার চেয়ে অনেক কম রিস্ক ফ্যাক্টর ওটা, আর নিজের পয়সারও সাশ্রয় হবে। অধস্তন মহিলা কর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠল আসাম পুলিশ ব্যাটালিয়নের এভিএসআই তাপস সিনহার বিরুদ্ধে। ওই মহিলা পুলিশকর্মী তার বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ এনে এজাহার দায়ের করেছেন। অভিযোগ, কয়েক মাস থেকেই তাপস তাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। তিনি তার প্রস্তাবে রাজি না হওয়ায় 21 আগস্ট রাত 8:30টায় সিওর বাংলো যাওয়ার সময় তাপস তার উপর শারীরিক আক্রমণ চালায়, তার কাপড় ধরে টান দেয়। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। চাকরি করি মানে তাপস সিনহা কয়ে একজন যে আছে যে কোয়া হয় হে আমার মেন্টালি প্রেসার করে কোন দিন থাকি আমার কথা বদনাম করে ইয়াতে মানে চান্স লইতে চায়। আমার জামাই বাইরে থাকে, আমার জামাই চাকরি করে বাইরে থাকে, 2-3 মাসে একবার আয়, হেতে আমার চান্স লইতে চায়। তো আমি চান্স দিছি না কইয়া আমারে হে পরশুদিন কোয়া হয়েছে তার থাকি বলে আমি 5 লাখ টাকা লইছি ওটা কয়ে আমার লগর ভাই বন্ধু তার সব প্রে কয় ওগো বদমাস ওগো জামাই লগে রিলেশন বালা না তো তা কয়া আকরম বাকরম বহুত কিছু কয়া থাকে। ওই ওরকম কয়া যায়। আমার আর সহ্য হয়েছে না। কালকে আমি গেছি সিওসারের ওখানে রিপোর্ট করা লাগি, বিচার দেওয়ার লাগি গেছিলাম। যাইতে সময় আমারে তারা রাস্তাত মারছে, মারিয়া চুল টানাটানি করছে, গলা টিপছে আমারে। তারা আইতে দিছে না, আটকায় রাখি দিছে আমার কোয়ার্টারও। আমি গাড়ির সব জিনিসপত্র উঠাই দিছিলাম। আবার পরে নামায়া কালকে সকালে যাইও কইয়া কালকে সকালে করছে, আইতে দিছে না। পরে সকালে আবার গন্তিত গেছি, যাওয়ার পরে আমি কইছি আমি কেস দেওয়ার দিতাম, তারা আমার আইতে দিছে না। পরে আমি এখন পালাই আইছি। এখন শুনছি সময় কইছে সবরে যাওয়ার লাগে কইছে অফিসও। আমি তো অফিসও গেছি না, ওখানে আই গেছি। এখন অফিসও শুনাইছে আমার সাসপেনশন করা হয়েছে কালকে বলে আমি অফিসারের হাত উঠাইছি কইয়া। শিলকুড়ির খুনের ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নাম উত্তম গোয়ালা। প্রতিবেশীকে মদ খাইয়ে কুপিয়ে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার গ্রেফতারের দাবিতে জনতা ঘুঙুর পুলিশ ফাঁড়িও ঘেরাও করেছিল। ধৃত উত্তমের বাড়ি শিলকুড়ির পাশে বুলটিলায়। কেরলের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বরাকপাড়ের যুবকরা। ঈদের নামাজ শেষ করে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে বের হলো একদল যুবক। গোটা বরাকপাড় ঘুরে ত্রাণ সংগ্রহ করে তারা। মূলত এই ত্রাণ সংগ্রহের নেতৃত্বে ছিলেন যুব কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক রাজা লস্কর সহ আলী আহমেদ হাজারি, নকমুল হক চৌধুরী প্রমুখ। আজকে অ্যাকচুয়ালি আমরা সকালবেলা ঈদের নামাজ আদায় করে আমরা এই বরাকপাড়ের যারা যুবক ছেলেরা ছিলাম আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কেরালায় একটা বিশাল বড় একটা ফ্লাড হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে একটা ঈদের দিন আর কেরালাতে একটা ফ্লাড হয়েছে। আমাদের অনেক দুঃখ লাগছে যে কেরালার মানে ফ্লাডিত হয়ে মানুষ অসহায় হয়ে গেছে, নিরুপায় হয়ে গেছে, ওদের খাওয়ার কিছু নেই, হ্যাঁ ঘরের টাকার কোনো ব্যবস্থা নেই, পুরো একদম ঘর মানে ফ্লাডিত হয়ে গেছে, বিল্ডিংয়ের উপরে দিয়ে ফ্লাড হয়ে গেছে। তার জন্য আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা ঈদের দিনে আমরা যারা যুবক ভাইয়েরা আছি আমরা একটা রিলিফ ফান্ড এখান থেকে কালেক্ট করে আমরা কেরালাতে আমরা ডোনেট করব এবং আগামীকালকে আমরা আরও প্রতিনিধি দল বের হয়ে আমরা যারা কাপড় চোপড় আছে ড্রেস মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য শিশু বাচ্চাদের জন্য আমরা কাপড়ের ব্যবস্থা করব এবং আজকে এই প্রোগ্রামটা শেষ করে আমরা একটা দোয়া মেহফিল আছে যে কেরালার যারা মানুষ আছে ওদের সঙ্গে আমরা দোয়া করব আর কিভাবে ওদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি, আগামী দিনে আমরা সাহায্য সহযোগিতা করি। এবারে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে এলাম বিরতির পর। 7 নম্বর ওয়ার্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করা হলো। এতে বক্তব্য রাখেন বিজেপি নেতা পার্থসারথী চন্দ। তিনি বাজপেয়ীকে এক মহান নেতা বলে আখ্যায়িত করেন। অটল বিহারীকে আমরা পরিমাপ করতে পারি না। উনি সাগরের মতো এর বিরাট ছিলেন, আকাশের মতো সীমাহীন ছিলেন। অনেকে বলেন যে অটল বিহারী বাজপেয়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করেছেন, অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করেছেন। আমি সেটা স্বীকার করি, কিন্তু আমি আরেকটা কথা বলি যে উনি
ভারতবর্ষের উত্থানের জন্য কাজ করেছেন। এই যে বিরাট দেশ, আপনারা জানেন ৫,৫০০ বছরের ইতিহাস এই দেশের নেতৃত্ব, এটা আমার পরম প্রিয় দীপায়ন বলেছেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ছোটো মন দিয়ে বড় কাজ করা যায় আর টুটা মন দিয়ে কোনো কাজ করা যায়। আমরা এই কথা বলি, কিন্তু আমরা এই কথাটা আমাদের জীবনে কিন্তু অনুসরণ করতে হবে। ১০০ ভাগ যদি নাও পারি, অন্তত ৫০ ভাগ যদি আমরা অনুসরণ করতে না পারি, তাহলে অটল বিহারী বাজপেয়ীর আদর্শকে আমরা অনুসরণ করতে পারব। আমি যে কথা বলছিলাম যে ভারতবর্ষের উত্থান চেয়েছিলেন, ভারতবর্ষের পরিবর্তন চেয়েছিলেন, ভারতবর্ষ এই পৃথিবীতে একটা শক্তিশালী রাষ্ট্র হোক এটা চেয়েছিলেন, এবং তার মাধ্যমে দেশ ওনার কাছে দেশের উত্থানের জন্য কাজ করেছিলেন। আর মাধ্যম ছিল রাজনীতি। আপনারা জানেন রাজনীতি একটা বড় কমপ্লিকেটেড সাবজেক্ট। আমরা যারা রাজনীতি করি, রাজনীতি ইজ ভেরি কমপ্লিকেটেড। রাজনীতিতে টিকে থাকা বড় কঠিন, কারণ কোন সময় কে যে আপনাকে কোন দিক থেকে মারছে আপনি জানেন। এছাড়াও বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ডের পুর কমিশনার রত্না দাস, প্রতিনিধি শ্যামল দাস প্রমুখ। ২২ নম্বর ওয়ার্ড বিজেপি স্মরণ করল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীকে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি নেতা পার্থসারথী চন্দ, শিলচর শহর মণ্ডল বিজেপি সভাপতি দীপায়ন চক্রবর্তী প্রমুখ। সভার আয়োজক ছিল ২২ নম্বর ওয়ার্ডের ১৬২ নম্বর বুথ কমিটি। শ্রাবণের পঞ্চমী থেকে শুরু হয়েছে রাম হনুমান র্যালি। বুধবার রাঙ্গিরখাড়ি থেকে রাম হনুমান সাজিয়ে কচিকাচাদের নিয়ে বের হয় এক র্যালি। তুলাপট্টি হনুমান মন্দিরে গিয়ে শেষ হয় এই র্যালি। আগামী জন্মাষ্টমী পর্যন্ত কাছাড়ের বিভিন্ন প্রান্তে চলবে এই র্যালি। राम जी चले ना हनुमान के बिना, हनुमान जी चले ना श्री राम के बिना, राम के बिना हनुमान जी चले नहीं और हनुमान के बिना राम जी चले नहीं। उनको साथ में बांदर सेना के साथ माता सीता जी के खोजने हम पूरा चाय बागान से बानर सेना के साथ हम लोग पंपापुर से निकले हैं। हम लोग लंका का चढ़ाई करेंगे। से निकले हैं लंका को चढ़ाई करने के, माता सीता जी के खोज लगाने। ना जो कोई उपाय हो, हनुमान जी साथ हैं, हम लोग पता लगा ही रहेंगे। साल हम निकलते हैं सावन महीना के पंचमी तिथि से। उस समय हम निकलते हैं गांव बस्ती में प्रदर्शन करते हैं। सिलचर में आते हैं नरसिंह अखाड़ा में। वहाँ से जब हम चला जाते हैं तो जाके हम लोग झूलन करते हैं श्री कृष्ण लीला। तो हम लोग 5 दिन झूलन करते हैं। आज हम यहाँ से जब चला जाएंगे हम अपना गांव में, तब हम लोग झूलन करेंगे। यही हमारा उद्देश्य। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। বৃহস্পতিবার বরাকে বিসর্জন বাজপেয়ীর অস্থি, প্রস্তুতি চূড়ান্ত। উৎসাহ উদ্দীপনায় পালিত ঈদুল আজহা। খুব শীঘ্রই পাইপলাইনে গ্যাস শিলচরে, জানালেন দিলীপ। অধস্তন মহিলা কর্মীকে যৌন হেনস্থা, এসআইর বিরুদ্ধে মামলা। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।